আজ আমরা আলোচনা করব রবার্ট কিওসাকি আর শ্যারন লেস্টরের লেখা একটা দারুণ জনপ্রিয় বই নিয়ে, মানে রিচ ড্যাড পোর ড্যাড। বইটা নাকি বিশ্বজুড়ে অনেক মানুষের টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনা অনেকটাই পাল্টে দিয়েছে। তো চলুন দেখি কি এমন আছে এই বইতে। অবশ্যই। বইটার শুরুটাই কিন্তু খুব অন্যরকম। লেখক বলছেন তার দুজন বাবার কথা। দুজন বাবা মানে? হ্যাঁ, একজন তার নিজের বাবা, বেশ উচ্চশিক্ষিত, কিন্তু সারা জীবনই আর্থিক সমস্যায় ভুগেছেন। লেখক তাকে বলছেন পুয়ার ড্যাড। ওহ আচ্ছা। আর অন্যজন হলেন তার বন্ধুর বাবা। তিনি কিন্তু অতটা শিক্ষিত নন, মানে স্কুল শেষ করেননি, কিন্তু ব্যবসায়ী হিসেবে দারুণ সফল, ধনী। তিনিই হলেন রিচ ড্যাড। ইন্টারেস্টিং। তো এই দুই ধরনের চিন্তাভাবনার তুলনায় কি বইটার মূল বিষয়? একদম। তাদের এই যে অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি, সেটাই লেখক তুলে ধরেছেন। আর বইটা যে কি পরিমাণ জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, সেটা তো সংখ্যাই বলে দিচ্ছে। ১৯৯৭ সালে বেরোনোর পর ৫১টা ভাষায় অনুবাদ, ভাবা যায়, আর ৩২ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। আচ্ছা, এই যে এত জনপ্রিয়তার এর মূল কারণ কি, মানে বইটার প্রধান বার্তাটা কি? সবচেয়ে বড় বার্তাটা হলো, দেখুন, ধনী হওয়াটা আসলে এটা আপনার টাকার পরিমাণের উপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে আপনার মানসিকতা আর অভ্যাসের উপর। মানসিকতা আর অভ্যাস। হ্যাঁ, লেখক বলতে চান ধনী আর গরিব মানুষের চিন্তার ধরনেই আসল পার্থক্য। আর এই ব্যাপারটা বোঝাতেই তিনি রিচ ড্যাডের শেখানো ৬টা মূল শিক্ষার কথা বলেছেন। ও ৬টা শিক্ষা। প্রথমটা কি ছিল? প্রথমটাই বেশ বেশ অন্যরকম। ধনীরা নাকি শুধু টাকার জন্য কাজ করে না, মানে তাহলে কিসের জন্য করে? তারা অ্যাসেট বা সম্পদ তৈরি করে, এমন কিছু যা তাদের হয়ে আয় করতে থাকে। মানে ধরুন, প্যাসিভ ইনকামের ব্যবস্থা করা। ও মানে অ্যাক্টিভলি কাজ না করেও যেন টাকা আসে, যেমন ধরুন বিনিয়োগ বা বাড়ি ভাড়া। ঠিক তাই। বিনিয়োগ, রিয়েল এস্টেট, নিজের ব্যবসা, এগুলোই। আর এখান থেকেই আসে দ্বিতীয় শিক্ষাটা, সেটা কি? আর্থিক শিক্ষার গুরুত্ব। মানে আমাদের স্কুল কলেজ তো ভালো চাকরি পেতে শেখায়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু টাকা কিভাবে ম্যানেজ করতে হয়, কোথায় বিনিয়োগ করলে বাড়ে, কিভাবে নিজের সম্পদ তৈরি করা যায়, এই বাস্তব জ্ঞানটা কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় পাই না। হুম, এটা ঠিক। কিওসাকির মতে আর্থিক স্বাধীনতার জন্য এই শিক্ষাটা জরুরি। একদম। আর ৩ নম্বর শিক্ষাটা আমার মনে হয় সবচেয়ে সহজে বোঝার মতো, কিন্তু খুবই পাওয়ারফুল। কোনটা? অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য। ঠিক ধরেছেন। অ্যাসেট মানে যা আপনার পকেটে টাকা ঢোকায়, ধরুন শেয়ার থেকে ডিভিডেন্ড পেলেন বা ফ্ল্যাটের ভাড়া। আচ্ছা। আর লায়াবিলিটি হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন ধরুন গাড়ির লোন বা ধরুন খুব দামি শখের জিনিস যার মেইনটেনেন্স খরচ আছে। হুম, এই পার্থক্যটা বুঝতে পারাটা খুব জরুরি। আমরা অনেক সময় হয়তো একটা সুন্দর গাড়ি কিনে ভাবি অ্যাসেট কিনলাম, কিন্তু আসলে ওটা একটা লায়াবিলিটি হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি। আর এই ধারণাটাই আমাদের নিয়ে যায় ৪ নম্বর শিক্ষায়, নিজের ব্যবসার দিকে ফোকাস করা। মানে শুধু চাকরির উপর ভরসা না করে নিজের কিছু করা। হ্যাঁ, নিজের একটা উদ্যোগ, একটা ব্যবসা, যা পরে আপনার অ্যাসেটে পরিণত হবে। আচ্ছা, এরপর পঞ্চম শিক্ষাটা তো ট্যাক্স আর কর্পোরেশন নিয়ে। এটা একটু জটিল শোনায়। হ্যাঁ, একটু টেকনিক্যাল। মূল বিষয়টা হলো, ধনীরা অনেক সময় কর্পোরেট কাঠামো ব্যবহার করে ট্যাক্সের সুবিধা নেন। মানে ব্যবসার আয় থেকে খরচ বাদ দিয়ে তারপর যে লাভ থাকে তার ওপর ট্যাক্স দেন। ও, আর এতে কিছু আইনি সুবিধাও পাওয়া যায়। হ্যাঁ, সেরকমই। লেখক বলতে চেয়েছেন, এই নিয়মগুলো জানা থাকলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। বেশ। আর শেষ মানে ৬ নম্বর শিক্ষাটা? সেটা হলো ভয়কে জয় করে ঝুঁকি নেওয়া, তবে পরিকল্পিত ঝুঁকি। পরিকল্পিত ঝুঁকি। মানে না বুঝে শুনে ঝাঁপিয়ে পড়া নয়। একেবারে না। জ্ঞান অর্জন করে, হিসেব করে, বুঝে শুনে রিস্ক নেওয়া। আর যদি ব্যর্থতাও আসে, তা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করা। এই মানসিকতাটা জরুরি। তো বইটার শক্তিশালী দিক বলতে গেলে প্রথমেই আসে এর সহজ ভাষার আর গল্প বলার ভঙ্গিটা, তাই না? অবশ্যই। কঠিন অর্থনৈতিক বিষয়গুলোকে খুব সহজে বুঝিয়েছেন। প্যাসিভ ইনকামের ধারণাটা, মানে নিজের সক্রিয় না থেকেও আয় করা, এটা খুব পরিষ্কারভাবে বলেছেন। হ্যাঁ, আখতারুজ্জামান সুমনের অনুবাদের কথাও তো অনেকে বলেন, বেশ সাবলীল। ঠিক। তবে কিছু সমালোচনাও তো আছে বইটার, তাই না? হ্যাঁ, যেমন? কেউ কেউ বলেন
কিছু ব্যাপারকে হয়তো একটু বেশি সহজ করে দেখানো হয়েছে, মানে রিয়েল এস্টেটে বিনিয়োগ করলেই বা ব্যবসা শুরু করলেই যে সবাই সফল হবে, ব্যাপারটা তো এতটা সরল না। তা ঠিক। বাস্তব পরিস্থিতি আরও জটিল হতে পারে। হ্যাঁ, আর ধরুন ট্যাক্স বা কর্পোরেশনের সুবিধাগুলো, এগুলো হয়তো সব দেশে বা সবার জন্য সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। বিশেষ করে আমাদের দেশে প্রেক্ষাপটে কতটা বাস্তবায়নযোগ্য সেটা একটা প্রশ্ন। আর কারো কারো কাছে হয়তো কিছু ধারণা রিপিটেটিভও লাগতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। তাহলে সব মিলিয়ে কাদের জন্য এই বইটা সবচেয়ে বেশি কাজের হতে পারে বলে মনে হয়? আমার মনে হয় যারা নিজেদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে একটু অন্যভাবে ভাবতে চাইছেন, যারা চাকরির ধরাবাঁধা পথ থেকে বেরিয়ে বিনিয়োগ বা ব্যবসার প্রাথমিক ধারণা পেতে চান। বিশেষ করে ইয়াং জেনারেশন, যারা কেবল কেরিয়ার শুরু করছে। একদম, তাদের জন্য এটা দারুণ একটা চিন্তার খোরাক হতে পারে। তবে হ্যাঁ, যারা খুব অ্যাডভান্সড বা টেকনিক্যাল বিনিয়োগ কৌশল খুঁজছেন, তাদের জন্য হয়তো এটা যথেষ্ট নাও হতে পারে। তবে পাঠকের অভিজ্ঞতা থেকে যা বোঝা যায়, অনেকেরই কিন্তু অ্যাসেট লায়াবিলিটির পার্থক্যটা বুঝতে বা অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে বইটা বেশ সাহায্য করেছে। অবশ্যই। মূল কথাটা হলো শুধু অর্থের জন্য খেটে না গিয়ে অর্থকে কিভাবে নিজের জন্য খাটানো যায় সেটা শেখা। এটা আসলে একটা মাইন্ডসেট শিফট। ঠিক। আচ্ছা, আলোচনা প্রায় শেষের দিকে একটা প্রশ্ন মনে আসছে। বইটা তো পরিকল্পিত ঝুঁকি নেওয়ার কথা বলছে, হ্যাঁ, কিন্তু যাদের পুঁজি কম বা যারা একদম নতুন শুরু করছেন, তাদের জন্য কোনটা পরিকল্পিত ঝুঁকি আর কোনটা নিছকই গ্যাম্বলিং বা জুয়া খেলা, এই পার্থক্যটা বাস্তবে কিভাবে বোঝা সম্ভব? এটা নিয়ে মনে হয় আরও ভাবার অবকাশ আছে, তাই না? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। এটা সত্যি একটা গভীর আলোচনার বিষয়।